আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে নোবেল লটের নতুন আরেকটি আয়োজনে। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে এই ক্লাসটি করার তৌফিক দান করেছেন। স্বপ্ন যদি হয় তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে আমি বলবো তোমাকে লিখিততে ভালো করতে হবে। যদি তুমি লিখিততে ভালো করতে না পারো, তাহলে সেই স্বপ্ন হয়তোবা মাটির সঙ্গে মিশে যাবে। কারণ তুমি এমসিকিউ ভালো করতে পারবা বা পাস করতে পারবা, কিন্তু রিটেনে এসে তুমি পাস করা টাফ হয়ে যাবে তোমার জন্য। যদি যে টপিক থেকে কোশ্চেন আসে এগুলো না জানো, এগুলো সম্পর্কে ভালো ধারণা না থাকে, সেই সাথে যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ তুমি দক্ষ না হও, তাহলে এখানে এসে তোমার একটু দুর্ভোগ পোহাতে হবে। এখনো সময় রয়েছে তোমাদের, কারণ এখন হয়তো বা এসএসসি পরীক্ষা সকলের শেষ হয়নি, অথবা দুই একজনের শেষ হয়েছে, অথবা কারো কারো বাকি রয়েছে। চট্টগ্রাম বোর্ডে হয়তো বা বাকি রয়েছে, এছাড়া সকল বোর্ডে শেষ হওয়ার কথা। কিন্তু আমরা এই ক্লাসগুলো এখন শুরু করতেছি, কারণ এগুলো রেকর্ড থাকবে, তোমরা করে নিতে পারবে ক্লাসগুলো। নোভেলট ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সাজানো থাকবে এই ক্লাসগুলো। দেখো, তুমি যদি রিটেনে ভালো করতে না পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা না, এটা আমি লিখে দিতে পারি। তার আগে একটু পরিসংখ্যান দেখাই তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এরপর কোন টপিক পড়াবো, কাদের জন্য এই কোর্সটি, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো আজকে। এবং এর পরবর্তী ক্লাস থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিক নিয়ে ক্লাস নেব। প্রথমে যে বিষয়টি বলে রাখি সেটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি 100 জনের মধ্যে গতবার পাশ করেছে মাত্র 9 জন করে। মাত্র 9 জন পাশ করেছে। প্রতি 100 জনের মধ্যে 9 জন করে পাশ করেছে। বুঝতে পেরেছো? মাত্র 9 জন পাশ করে, প্রতি 100 জনের মধ্যে শতকরা 9 জন পাশ করে। সেখানে রিটেনে আবার সবাই পাশ করে না। এই 9% আমি বলছি এটা টোটালে, যে তোমাদের রিটেন এবং এমসিকিউ দুটো মিলিয়ে 9 জন পাস করে 100 জনের মধ্যে। এখানে আবার রিটেনে প্রায় বেশিরভাগ ফেল করে। এর প্রধান কারণ তারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ নয়, এবং কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, এগুলো তারা জানে না। এখন আরেকটা আমি পরিসংখ্যান দেখাই তোমাদেরকে। মনে করো বাংলাদেশ এইচএসসি পরীক্ষার্থী বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ থেকে মনে করি 1 লক্ষ জন কি পাবে, এ প্লাস পাবে। 1 লক্ষ জন কি এ প্লাস পাবে। কিন্তু 1 লক্ষ জন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। কি করতে পড়তে পারবে না? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যদি আনুমানিক ধরি যে মোট ধরো সিট রয়েছে 5,000। মানবিক, বাণিজ্য এবং সকল বিভাগ মিলিয়ে ধরো 5,000 সিট রয়েছে। 1 লক্ষ জন যদি এ প্লাস পায়, তার তারা কি এই 5,000 সিটের মধ্যে জায়গা পাবে না? এখান থেকে ধরো 95,000 জন অলরেডি ফেল করবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এ প্লাস পেয়েছে 1 লক্ষ জন শুধু কি তারাই পরীক্ষা দিবে না? যাদের মিনিমাম যোগ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার, তারা সকলেই পরীক্ষা দিবে। তারা কি করবে? সকলেই পরীক্ষা দিবে। সো তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি গোল্ডেন এ প্লাস পাও, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, যদি তোমার প্রস্তুতিটা গোছালো না হয়। কারণ পরীক্ষা ওখানে একটি সিটের বিপরীতে 50 জন 60 জন করে লড়বে একটা সিট পাওয়ার জন্য। আর সেখানে তোমাদেরকে সবাইকে পেছনে ফেলে তোমাকে টপ র্যাঙ্কিং এ থাকতে হবে। তুমি যদি টপ র্যাঙ্কিং এ না থাকো, তাহলে ওই সিট তুমি পাবা না। যেমন মানবিকের সিট রয়েছে মাত্র 1700, এখনো আপডেটটা আমি পাইনি, আনুমানিক ধরে নিচ্ছি 1700। পরীক্ষা যদি দেয় মনে করো 2 লক্ষ পরীক্ষা দিল, 2 লক্ষ জন পরীক্ষা দিল, 2 লক্ষ জন যেহেতু পরীক্ষা দিল, তারা 2 লক্ষ জনে কি ওই জায়গায় যাবে না? সবাই যদি পাশও করে, মনে করো 2 লক্ষ জনে পাশ করলো, পাশ করলে একটা সিট সে কনফার্ম করতে পারবে না। তাকে সিট কনফার্ম করার জন্য এই 1700 সিরিয়ালের মধ্যে থাকতে হবে। 2 লক্ষ জন পরীক্ষা দিল, সবাই পাশ করলো, কিন্তু টপে যারা রয়েছে, যে 1700 সিরিয়ালের মধ্যে যারা রয়েছে, তারাই শুধু এখানে পড়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে আরো কঠিন হয়ে যায় কোন বিষয়টি জানো? যে এখানে রয়েছে উর্দু রয়েছে, পালি রয়েছে, সংস্কৃতি, যেগুলো সাবজেক্টের মান অতটা ভালো না, গুরুত্ব অতটা নেই, সেগুলো সাবজেক্টে অনেকে আবার পড়াশোনা করতে চায় না। সো এর জন্য তোমাকে পজিশনে থাকতে হবে, প্রায় 1,000-এর মধ্যে যদি পজিশনে থাকতে পারো, ভালো একটি সাবজেক্ট তুমি পেতে পারো।
আর যদি ল পেতে চাও তখন টপ 50-এ থাকতে হবে, যে 50 জনের মধ্যে থাকলে তুমি ল পেতে পারো। সেই সাথে এবার যতদূর সম্ভব 150 জন পর্যন্ত ইংরেজি সাবজেক্টে নিয়েছে। বুঝতে পারছো? তার মানে কতটা তোমাদেরকে ডেডিকেটেড হতে হবে এখন থেকে পড়াশোনার প্রতি। কারণ এই 2 লক্ষ জনকে পেছনে ফেলে তোমাকে একটি সিট দখল করে নিতে হবে। শুধু 1700 জনের মধ্যে থাকলে হবে না। আর একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবে, এটা আমি জানি। তবে এটা বিশেষ করে নির্ভর করে তোমার ভাগ্যের উপর। তোমার ভাগ্যে যদি কোনো বিশ্ববিদ্যালয় না থাকে তাহলে তুমি সেখানে চান্স পাবা না, এটা তোমাকে মেনে নিতে হবে। আর দ্বিতীয়ত হতে পারে তোমার পরিশ্রম কম ছিল, এর জন্য তুমি কোথাও চান্স পাওনি, এমনটাও হতে পারে। প্রথমে আমি সতর্ক করে দিচ্ছি, প্রথমে হয়তোবা ভাগ্যে ছিল না, দ্বিতীয়ত তোমার পরিশ্রম কম হয়েছিল, এর কারণে হয়নি। কারণ সবাই পরীক্ষা দিবে, সবাই তো পাস করতে, তবুও তারা ওখানে পড়তে পারবে না, কারণ টপ র্যাঙ্কিং এ থাকতে হবে। সো এখানে ডিপেন্ড করবে ভাগ্যের উপরে। সো এর জন্য তোমরা যে যে ধর্মের রয়েছে সেই ধর্ম থেকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তোমাদের প্রার্থনা করবা, দোয়া করবা যেন তুমি ভালো কোথাও পড়তে পারো, এবং যেন যে ভাগ্যে নাও থাকে, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী রয়েছে, যে ভাগ্যে নাও থাকে তো ভাগ্যকে পরিবর্তন করা যায় আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যমে। অন্য ধর্মের কথা জানি না, তবে তোমরা যারা ইসলাম ধর্মে রয়েছে তোমরা অবশ্যই নামাজ পড়বা, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা যেন তোমার ভাগ্যে যদি নাও থাকে তবু যেন দেয়। অথবা এমনটাও হতে পারে যে ওখানে তোমার ভালো কিছু ছিল না ভবিষ্যতে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি, এটা মেনে নেবা তুমি। এখন থেকে মেন্টালি এই প্রিপারেশনটা নাও। তাহলে আমরা এই বিষয়টি স্কিপ করে এখন আমরা দেখি যে সরি এখন আমরা দেখি এই কোর্সটি হচ্ছে কাদের জন্য, কোর্সটি কাদের জন্য, সরি কাদের জন্য। আমি বলবো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে এই কোর্সটি। তাদের জন্য কি, তাদের জন্য হচ্ছে এই কোর্সটিতে ডিউ রিটেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত কোথাও লিখিত পরীক্ষা নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে ইংরেজি সাবজেক্ট পেতে গেলে সেটা হচ্ছে তোমার চান্স পাবার পর, কিন্তু তার আগে কোথাও লিখিত পরীক্ষা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে যেখানে তুমি পরীক্ষা দাও না কেন সেখানে লিখিত পরীক্ষা নেই, সেখানে রয়েছে এমসিকিউ কোশ্চেন, সেখানে তোমাদের সলভ করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু লিখিত পরীক্ষা রয়েছে। লিখিত পরীক্ষার নম্বর হচ্ছে তোমাদের 40 নাম্বার থাকবে। কত নাম্বার থাকবে? 40 নাম্বার থাকবে। এই 40 নাম্বারের মধ্যে কথা রয়েছে 20 নাম্বার 20 নাম্বার করে, বাংলায় 20 এবং ইংরেজিতে 20, সরি বাংলায় 20 এবং ইংরেজিতে 20, বাংলা সাবজেক্টে 20 এবং ইংরেজিতে 20 থাকবে। সো তার মধ্যে প্রায় বি ইউনিটে দেখা যায় প্যারাগ্রাফ থেকে 10 নাম্বার প্রায় কমন থাকে। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করতে পারবো, জাস্ট আমি ধারণা দিচ্ছি তোমাদেরকে আজকে। যে 20 নাম্বার বাংলায়, 20 নাম্বার ইংরেজিতে, এবং এছাড়া এমসিকিউ হবে তোমাদের হচ্ছে আর 60 নাম্বারে, এবং এই 60-এর মধ্যে তোমাদের সাধারণ জ্ঞান রয়েছে, কি সাধারণ জ্ঞান রয়েছে 30 নাম্বার। এই সাধারণ জ্ঞান 30 নাম্বার গেলে আর থাকে হচ্ছে 30 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যে বাংলায় 15টি, বাংলায় 15 এবং ইংরেজিতে হচ্ছে তোমাদের 4 নাম্বারের পরীক্ষা হবে। জাস্ট কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আশা করি ক্লিয়ার, যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা মোটে 100 নাম্বারের মধ্যে লিখিত রয়েছে 40, সেখানে বাংলায় 20, ইংরেজিতে 20, এবং এমসিকিউ 60-এর মধ্যে 30 হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান, এবং বাংলায় এমসিকিউ 15 এবং লিখিততে ইংরেজি এমসিকিউ 15টি। এগুলো তোমাদেরকে কারেক্ট করতে হবে। এবং এখন আমি গুরুত্ব সম্পর্কে বলি, লিখিতর এই গুরুত্বটা কতটুকু। লিখিতর গুরুত্ব এতটুকুই যে যারা এমসিকিউতে প্রায় বেশিরভাগই ফেল করে, তার পরবর্তীতে তুমি যে লিখিত পরীক্ষায় পাশ কর তবে তুমি একটা পজিশনে আসতে পারবা। মনে করো তুমি এমসিকিউ 60 পেয়েছো কিন্তু লিখিততে ফেল করেছো, তখন কিন্তু আবার তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে। সো বেশি এখানে গুরুত্ব দিতে হবে তোমাকে লিখিতকে, এবং এমসিকিউ তো অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখানে লিখিতকে গুরুত্ব দেওয়ার পেছনে যেটি কারণ, লিখিত সকলেই পারে না।
যাকে বলো না কেন সে লিখিততে দুর্বল হবে। তুমি যে এখানে একটু ভালো করতে পারো তোমার চান্সে নিচ্ছে, কারণ লিখিত এখানে এই গত 12 বছরে তোমার একাডেমিক জীবনে গত 12 বছর যাই করেছো না কেন সেখান থেকে বিন্দু মাত্র হেল্প পাবা না তুমি। এখানে বানিয়ে লিখতে হবে, কোনো কোশ্চেনে কমন পাবা না তুমি, এটা আমি গ্যারান্টি দিতে পারি। লিখিততে তুমি কোশ্চেন কমন পাবা না, এটা আমি জাস্ট তোমাকে বলে দিতে পারি। তবে কমনের নিশ্চয়তা আমরা দিতে পারবো। আমরা বলতে পারি এখান থেকে কোশ্চেন হতে পারে, তবে হবেই এমনটা আমরা বলতে পারবো না। এখন আমরা দেখি কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়, কি কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়। আমরা ক্লাসটি দীর্ঘায়িত করব না, আমরা দেখবো যে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোন কোন টপিক থেকে লিখিত কোশ্চেন হয়, কি লিখিত প্রশ্ন হয়, কোন কোন টপিক থেকে লিখিত কোশ্চেন হয়। লিখিত কোশ্চেন হয় সাধারণত তোমাদের এই কয়টি টপিক থেকে। আমি জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ, কোন কোন টপিক থেকে লিখিত কোশ্চেন হয় সেটা হচ্ছে ইংরেজি বিষয়ে আমি আজকে কথা বলছি। সেই ইংরেজি বিষয়টা ক্লিয়ার করে নাও। দেখো, প্রথমে সাধারণত এই 7টি টপিক থেকে কোশ্চেন হতে পারে, তবে ইংরেজি কোশ্চেন এখান থেকে যে কোনো 3টি কোশ্চেন আসতে পারে। এই 7টি টপিক থেকে যে একবারে কোশ্চেন হবে এমনটা না, যে 7টি টপিক থেকে কোশ্চেন হবে এমনটা না, কারণ এর পরবর্তীতে আমরা তোমাদের কোশ্চেন ব্যাংকগুলো কোশ্চেন ব্যাংক দেখাবো, ওখানে কোশ্চেন গুলো দেখাবো বিগত বছরের কিভাবে এসেছিল, সেগুলো পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে তোমরা জানতে পারবে। তবে সেই সাথে বলে রাখি যে টপিক থেকে সাধারণত কোশ্চেন সেগুলোই আমরা পড়াবো। যেমন সেন্টেন্স মেকিং থেকে কোশ্চেন প্রায় সময় হয়, কি সেন্টেন্স মেকিং থেকে কোশ্চেন হয়। এরপর সেন্টেন্স কানেকশন থেকে প্রশ্ন হয়, বুঝতে পারছো? সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন প্রায় হয়। ফিল ইন দ্য গ্যাপ আসে, ফিল ইন দ্য গ্যাপ তোমাদের আসে। এছাড়া সামারি আসে, ট্রান্সলেশন আসে, স্টোরি রাইটিং আসে, প্যারাগ্রাফ রাইটিং আসে। এগুলো এই 7টি টপিক থেকে সাধারণত কোশ্চেন তারা দিয়ে থাকে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্স মেকিং। যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের সেন্টেন্স মেকিং, প্যারাগ্রাফ, সামারি এই 3টাকে সাধারণত আমরা ইম্পর্টেন্ট ধরি, কারণ এগুলো থেকে কোশ্চেন বেশিবার এসেছিল। যে সেন্টেন্স মেকিং, সামারি এবং প্যারাগ্রাফ থেকে বেশি কোশ্চেন এসেছিল। সেই সাথে প্যারাগ্রাফের কিন্তু শুধু যে তুমি পড়লা মাই ফেভারিট হবি, আমার ড্রিম কি, ফুড অ্যাডাল্টেশন, ক্লাইমেট চেঞ্জ, এগুলো কোশ্চেন, এগুলো প্যারাগ্রাফ আসে না। তোমাদেরকে যখন কোশ্চেন ব্যাংক দেখাবো তখন তোমরা বুঝতে পারবা যে কোথা থেকে কোশ্চেন হয়, যে কোথা থেকে কোশ্চেন হয়। সাধারণত এই 7টি টপিক থেকে কোশ্চেন হয়, সবগুলি আমরা পড়াবো, কারণ আমরা রিস্ক নেব না। আমরা দেখেছি যে যতদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা ছিল এই 7টির বাইরে কোশ্চেন তারা করেনি, তবে কোশ্চেন তারা করতে পারে। তবে আমি বলবো এর বাইরে সাধারণত কোশ্চেন না হওয়ার সম্ভাবনা বেশি। সো এই বিষয়গুলো যদি তুমি আয়ত্ত করতে পারো, আয়ত্তে আনতে পারো, তাহলে তুমি একটা ভালো পজিশনে থাকতে পারবা। আমরা এর পরবর্তী ক্লাস নেব হচ্ছে সেন্টেন্স মেকিং এর, এরপরে নেব সেন্টেন্স কারেকশনের, তারপর ফিল ইন দ্য গ্যাপ, সামারি, ট্রান্সলেশন, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং। সবগুলো ক্লাস তুমি নোভেলোডে ফ্রিতে পেয়ে যাবো, সেখানে আমরা প্লেলিস্টে সাজিয়ে রাখবো এই ক্লাসগুলো। অনেকের পরীক্ষা শেষ হয়নি, তারা ক্লাসগুলো পরবর্তীতে করে নিতে পারবে। তবে আমি বলবো গুরুত্ব তোমাকে এখানে দিতে হবে। যদি তুমি গুরুত্ব এমসিকিউ বেশি দাও তাহলে কিন্তু এখানে ভালো করতে পারবে না, আর লিখিততে ভালো করতে না পারলে কখনোই পসিবল না তুমি ভালো পজিশনে আসবা। কারণ প্রত্যেকটিতে পাস মার্ক রয়েছে, এখানে পাস না করলে হবে না। তুমি ইংরেজি লিখিততে পাস করছো কিন্তু বাংলায় ফেল করছো, তবু তুমি ফেল। আবার বাংলায় পাস করছো, ইংরেজিতে ফেল করছো লিখিততে, তবু তুমি ফেল। কয়েকটি ধাপে মূল্যায়ন করা হয়, যেগুলো পরবর্তীতে তোমরা জানতে পারবা। এবং আজকের ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করে দেবে এবং নোভেলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখী থেকো যে সুখের সীমা নেই, এবং তোমার স্বপ্ন যেন পূরণ হয় এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।